আসসালামু আলাইকুম। দুই ভণ্ডতান্ত্রিক তারা সম্পর্কে দুই ভাই। তারা মিথ্যাভাবে ভূত তাড়ানোর অভিনয় করে আর এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু এভাবেই হঠাৎ তারা একদিন পড়ে যায় এক ডাইনির কবলে। সেই ডাইনির থেকে তারা কিভাবে বাঁচবে? তারা কি সত্যিই শেষে সেই ডাইনিটিকে পরাজিত করতে পেরেছিল? চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইন থেকে। এতক্ষণ যেই মুভিটির কথা বলছিলাম তার নাম ভূত পুলিশ। মুভিটি রিলিজ হয়েছে 2021 সালে এবং মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই রাজস্থানের একটি গ্রামে একটি ভ্যান এসে পৌঁছায়। তারপর আমরা দুজন মানুষ দেখতে পাই যাদের মধ্যে একজনের নাম বিভূতি এবং আরেকজনের নাম চিরাঞ্জি। তারা দুজন ছিল ভাই আর তাদের পেশা ছিল ভূত তাড়ানো। বলতে গেলে তারা ছিল আধুনিক তান্ত্রিক। তারা এখানে এসেছে গুড্ডি নামের এক মেয়ের শরীর থেকে ভূত তাড়াতে। তারা এখানে আসার পরে গুড্ডির বাবা তাদের কাছে আসে আর সে বলে তার মেয়েকে সেই ভূতের হাত থেকে বাঁচাতে। তারপর ভেতর থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। সে বারবার বলছিল যে তান্ত্রিকের রক্ত খেতে চায়, সবাইকে মেরে ফেলতে চায়। গুড্ডির বাবা বলে যে ওর দাদা মারা যাওয়ার পর থেকেই গুড্ডি এমন আচরণ করছে। তারপর তারা দুই ভাই যায় সেই গুড্ডির কাছে। ঘরে ঢুকেই তারা বুঝতে পারে যে এই আত্মাটি অনেক শক্তিশালী আর অনেক রাগান্বিত, কারণ সে পুরো ঘর তছনছ করে রেখেছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখে মেয়েটি একটি আলমারির উপর বসে আছে। তখন গুড্ডির ভেতরে থাকা আত্মাটি তাদেরকে বলে যে তাদের জীবনের মায়া থাকলে তারা যেন এখান থেকে চলে যায়। বিভূতি তাদের দুজনের পরিচয় দেয়। তারপর চিরাঞ্জি জিজ্ঞেস করে যে দাদু কি চায়, সে কেন তার পরিবারকে ভয় দেখাচ্ছে। গুড্ডি এটা শুনে তখন চিরাঞ্জির মুখে থুতু ছুঁড়ে দেয়। চিরাঞ্জি সাথে সাথে পবিত্র পানি বের করে তাকে ছিটাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তারপর সে চিরাঞ্জির গায়ে লাফিয়ে পড়ে তাকে মারতে থাকে। চিরাঞ্জি তার ভাইকে বলে তাকে বাঁচাতে, কিন্তু সে কিছু একটা খোঁজায় ব্যস্ত ছিল। খুঁজতে খুঁজতে সে সেটা খুঁজে পায় আর বিভূতি মেয়েটির সামনে এসে বলে যে সে খুব ভালো অভিনয় করছে। বিভূতি বুঝতে পেরেছিল যে সে নাটক করছে। তারপর গুড্ডি স্বাভাবিক হয় এবং তাদের বলে যে তার পরিবার তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আরও পড়তে চায়, তাই সে এসব নাটক করছে। তখন এগুলো শুনে বিভূতি বলে যে তারা তাকে সাহায্য করবে, কিন্তু গুড্ডিরও তাদের সাহায্য করতে হবে, মানে টাকা উপার্জন করতে। তারপর তারা একটি নকল ভূত তাড়ানোর আয়োজন করে। তারপর গুড্ডি ভৌতিক গলায় বলে যে তার পড়াশোনা শেষ না হওয়ার আগে যেন তাকে বিয়ে দেয়া না হয়, এটা না হলে দাদুর আত্মা গুড্ডিকে মেরে ফেলবে। এরপর গুড্ডির বাবা মা না চাইতেও এটা মেনে নেয়। অন্যদিকে বিভূতি আর চিরাঞ্জি টাকা নিয়ে চলে যায় আর গুড্ডির ইচ্ছা পূরণ হয়। যেতে যেতে বিভূতি তার ভাইকে বলে যতদিন অন্ধবিশ্বাস থাকবে ততদিন আমরা এভাবে টাকা কামিয়ে যাব। তারপর আমরা দেখি গতকাল মানুষকে ধোঁকা দেয়াতে চিরাঞ্জি তার বাবার ছবি সামনে রেখে ক্ষমা চায়। অন্যদিকে তার বাবাও তান্ত্রিক ছিল, যার নাম ছিল উল্লাট বাবা। 5000 বছরের পুরনো ভাষায় লেখা এই বই ছোট থেকে চিরঞ্জির সাথে থাকে। কিন্তু বিভূতি এসব তান্ত্রিক বা ভূত বিশ্বাস করে না। সে শুধু টাকা কামানোর জন্য ভূত প্রেত ব্যবহার করে। কিন্তু চিরঞ্জির বিশ্বাস যে একদিন তার ভাই নিশ্চয়ই বুঝতে পারবে যে ভূত প্রেত অবশ্যই আছে। তারপর তারা দুই ভাই নানান জায়গায় ভূত তাড়াতে ঘুরে বেড়ায়। আর অন্যদিকে চিরঞ্জি ওই বইয়ের অর্থ বের করতে দিনের পর দিন লেগে থাকে, কিন্তু সে কোনোভাবেই সফল হয় না। তারপর আমরা একটি তান্ত্রিকদের মেলা দেখতে পাই। মেলায় একজন মেয়ে আসে যার নাম হলো মায়া। মায়া উল্লাট বাবাকে খুঁজতে এই মেলায় এসেছে। সেই সময় চিরঞ্জি বইতে তার বাবার চিঠি পড়ছিল। তখন হঠাৎ বইটি তার হাত থেকে পড়ে মায়ার সামনে গিয়ে পড়ে। মায়া বইটি নিয়ে চিরঞ্জিকে দিয়ে আবারও সে উল্লাট বাবাকে খুঁজতে থাকে। হঠাৎই তখন চিরঞ্জি দেখতে পায় বইটির উপরে একটি গোপন চিরকুট আছে, আর এটি হলো কুঞ্জি, যেটি দিয়ে তারা বইটির অর্থ পুনরুদ্ধার করতে পারে। তারপর সে খুশি হয়ে যায় বিভূতির কাছে, কিন্তু বিভূতি সেটা তেমন একটা পাত্তা দেয় না। তারপর আমরা দেখি আশেপাশে কোনো আত্মা উপস্থিত হলে চিরঞ্জির কাঁধ নিজে নিজেই কাঁপতে শুরু করে। তারপর তাদের খুঁজতে সেরিলাল নামের এক পুলিশ আসে। সেরিলাল অনেক দিন ধরে দুই ভাইয়ের পিছনে পড়ে আছে। তারা দুই ভাই সেরিলালকে দেখে দৌড়ে পালায়। অন্যদিকে মায়া উল্লাট বাবাকে খুঁজতে খুঁজতে এক ভণ্ডতান্ত্রিকের পাল্লায় পড়ে। তখন চিরঞ্জি এসে পড়ে আর সেই ভণ্ডতান্ত্রিককে ধরে ফেলে আর তাড়িয়ে দেয়, কারণ চিরঞ্জি জেনে গিয়েছিল যে মায়া তার বাবাকেই খুঁজতে এসেছে। তারপর তারা মায়াকে নিয়ে তাদের ভ্যানে বসে। তারপর মায়া বলতে শুরু করে কেন সে উল্লাট বাবাকে খুঁজতে এসেছে। কারণ উল্লাট বাবা 27 বছর আগে তাদের এলাকাতে গিয়ে তাদের একটি সমস্যার সমাধান করেছিল, সেই জন্য তাকে আবারও দরকার। কিন্তু সে তো আর এখন বেঁচে নেই, তাই মায়া এসেছে তার ছেলেদের সেখানে নিয়ে যেতে। তাদের একটি চা বাগান আছে, কিন্তু বিগত কিছুদিন ধরে তাদের সব কর্মচারীরা অনেক ভয় পাচ্ছে, কারণ সবাই বলে যে সেখানে ভুতুরে কিছু আছে। এভাবে একদিন মায়া নিজেই ভূতের উপস্থিতি টের পায়
সেই আত্মাটির নাম হলো কিচকান্ডি। 27 বছর আগে উল্লাট বাবা এই আত্মাটিকেই বন্দি করেছিল। সেটি হয়তো এখন কোনোভাবে ছাড়া পেয়ে গেছে। তারপর চিরাঞ্জি দেখে সেই কিচকান্ডির কথা তার বাবার সেই বইতেও লেখা আছে। তারপর তারা লম্বা একটি সফর শেষে তাদের চা বাগানে পৌঁছায়। 1942 সাল থেকে মায়ার পরিবার এই চা বাগানে থাকে। মায়া দুই ভাইকে সব কিছু ঘুরে দেখাচ্ছিল। এমন সময় আসে কণিকা, আর কণিকা হলো মায়ার ছোট বোন। কণিকা এসব ভূত প্রেতে বিশ্বাস করে না। এমন সময় সেই জায়গার ম্যানেজার আসে আর বলে যে গ্রামের মানুষ তাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। মায়া তারপর দুজনকে নিয়ে গ্রামবাসীদের সাথে দেখা করতে যায়। সেখানে বিভূতি বলে এই সমস্যা থেকে সে গ্রামবাসীদের মুক্তি দিবে। এটা শুনে গ্রামবাসীরা অনেক খুশি হয়। এখন সন্ধ্যা হতেই গ্রামবাসীরা সবাই ঘরে ঢুকে যায়। তারপর আমরা দেখতে পাই গভীর রাতে এক দম্পতি প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বের হয়। স্বামী টয়লেটে যায় আর তার স্ত্রী রানী বাইরে অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখি স্বামীটি আসলে প্রাকৃতিক কাজে সাড়া দিতে যায়নি, আসলে সে গিয়েছিল মদ পান করতে। সে যখন টয়লেটে বসে এনজয় করছিল তখনই তার স্ত্রী দূরে একটা কিছু দেখতে পায়। সে প্রচণ্ড ভয় পায়। সে ভয়ে টয়লেটে ঢুকে পড়ে, কিন্তু বাইরে থেকে কিছু একটা জোরে জোরে টয়লেটের দরজায় বাড়ি দিতে থাকে। তারপর তারা তাদের পেছনে একটি জ্বলন্ত চোখ দেখে আর দৌড়ে পালিয়ে যায়। পরের দিন কণিকা গ্রামবাসীদের একত্র করে অন্ধবিশ্বাস নিয়ে লেকচার দিচ্ছে। সে গ্রামবাসীদের তান্ত্রিকদের বিরুদ্ধে যাওয়ার জন্য উৎসাহ দেয়। এমন সময় মায়া, বিভূতি এবং চিরাঞ্জি সেখানে আসে। গ্রামবাসীরা সবাই বলে এই দুই ভাই মিলে কিচকান্ডিকে রাগিয়ে দিয়েছে। কিচকান্ডি তাদের আর ছাড়বে না। এদিকে কিচকান্ডিকে দেখে রানীর স্বামীর অবস্থা খুব খারাপ ছিল। একজন বলে উল্লাট বাবা খুব সহজেই কিচকান্ডিকে বশ করেছিল, তারা হয়তো তার ছেলেই না। একথা শুনে চিরাঞ্জি রেগে যায় আর বলে তাদের কাছে প্রমাণ আছে যে তারা উল্লাট বাবার সন্তান। তারা তারপর বলে আমাদের কাজ আমাদের মতো করতে দিন, আর বলে যে আমাদের কথায় যদি কিচকান্ডি এসে থাকে আর আমাদের কথাতেই যাবে। এটা শুনে গ্রামবাসীরা আশ্বস্ত হয়। তারপর তারা চা বাগানে কাজ শুরু করে। এতে মায়া অনেকটা আশ্বস্ত হয়। তারপর কণিকা বলে আমরা সব কিছু বিক্রি করে লন্ডন চলে যাই, কিন্তু মায়া তার বংশ পরম্পরা ধরে রাখতে চায়। অন্যদিকে চিরাঞ্জি কিচকান্ডিকে যারা দেখেছিল তাদের সাথে কথা বলে। তারা এক একজন এক এক রকম বর্ণনা দেয়। তারপর আমরা দেখি বিভূতি তার ভ্যানের সামনে আসে আর এসে সে দেখে অনেকগুলি ছোট বাচ্চা তার ভ্যানটিকে ঘিরে আছে। সে তখন একটা মুখোশ পরে বাচ্চাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু একটি ছোট্ট মেয়ে ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়েছিল। তারা মেয়েটিকে গ্রামে ঢোকার সময় অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখেছিল। বিভূতি তাকে জিজ্ঞেস করে যে সে কি ভয় পায় না। মেয়েটি বলে না। বিভূতি বুঝতে পারে যে মেয়েটি কথা বলতে পারে না। তার নাম তিতলি। এদিকে বিভূতির সাথে খুব সহজেই তার বন্ধুত্ব হয়ে যায়। তারপর বিভূতিকে এক মহিলা কল দেয় আর বলে যে তার স্বামীকে ভূতে ধরেছে, কিন্তু বিভূতি বুঝে ফেলে যে এটা কোনো মহিলা নয়, এটা ছিল সেরিলাল। সেরিলাল তাকে বলে সে ধর্মশালা চলে এসেছে তাদের খুঁজতে, কিন্তু বিভূতি তাদের ঠিকানা না দিয়ে ফোন কেটে দেয়। অন্যদিকে চিরাঞ্জিকে মায়া জিজ্ঞেস করে যে তাদের কাজের কোনো অগ্রগতি হচ্ছে কিনা। চিরাঞ্জি বলে কিচকান্ডি সম্পর্কে তারা এক একজনের থেকে এক এক ধরনের তথ্য পাচ্ছে, তাই তারা ঠিক দিকে যেতে পারছে না। কিন্তু তাদের দরকার এমন একজন মানুষ যে কিনা 27 বছর আগে যখন তার বাবা কিচকান্ডিকে তাড়িয়েছিল তখন ওইখানে উপস্থিত ছিল। সেই সময় মায়া শান্ত নামের একজনের কথা বলে, যে কিনা সেই সময় তার বাবার সাথে উপস্থিত ছিল। শান্ত এখন স্থানীয় মঠে সাধু হিসেবে কাজ করে। তারপর তারা দুই ভাই যায় শান্তর কাছে। তারপর শান্ত বলে 30 বছর আগে সে আর তার স্ত্রী মঞ্জু এখানে চা বাগানে কাজ করতে এসেছিল। তাদের মালিক মানে মায়ার বাবা তখন তাদের বলেছিল যে পিছনের পাহাড়ে কিচকান্ডি নামের এক পিচাস থাকে, তাই সেদিকে যেন কেউ না যায়। কিন্তু এক রাতে মঞ্জুর কাজ থেকে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। তাকে দেখেই বোঝা যায় যে তার উপর কিছু ভর করেছে। সেই রাতে মঞ্জু দুজন মানুষ মেরে ফেলে আর সে জঙ্গলে পালিয়ে যায়। তারপরই আসে উল্লাট বাবা। উল্লাট বাবা তার বিশেষ ডুগডুগি বাজাতে বাজাতে মঞ্জুকে খুঁজতে থাকে। তারপর একসময় গিয়ে মঞ্জুকে খুঁজে পাওয়া যায়। তারপর মঞ্জুকে একটি বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। তারপর মঞ্জুর ভিতর থেকে অনেক কষ্টে কিচকান্ডির আত্মাকে বের করে একটি মাটির কলসির মধ্যে আটকে ফেলা হয়, আর ওই কলসিটিকে একটি গাছের কুঠুরিতে রেখে দেওয়া হয়। এভাবে উল্লাট বাবা সব মানুষকে সবসময়ের জন্য সুরক্ষিত করতে পারলেও শান্তর স্ত্রী মঞ্জুকে বাঁচাতে পারেনি। তারপর শান্ত তাদের দুই ভাইকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে, কারণ কিচকান্ডি অনেক ভয়ানক। চিরাঞ্জি বলে যে না, আমরা যাব না, আমরা তার সাথে লড়াই করব। তখন শান্ত বলে যে তাদের সব কিছু হারানোর জন্য তাহলে প্রস্তুত হতে হবে। তারপর সে চশমা খুললে আমরা দেখতে পাই যে তার দুটি চোখ নেই। কিচকান্ডির সাথে সেই লড়াইয়ে সে তার চোখ দুটি হারিয়েছিল।
শান্তর এই অবস্থা দেখে তারা দুই ভাই কিছুটা ভয় পেয়ে যায়। তারপর তারা দুই ভাই সেখান থেকে বের হয়ে রাতে জঙ্গলে যায়, সেই গাছটি খুঁজতে যেখানে সেই মাটির কলসিটি রাখা হয়েছিল। অনেকক্ষণ খোঁজার পর তারা সেই জায়গায় যায় যেখানে উল্লাট বাবা সেই আত্মাটিকে আটকে রেখেছিল। তারপর তারা সেখান থেকে কলসিটিও খুঁজে পায়। সেই কলসিটি তখনও সিল করা ছিল, তার মানে সেই কলসিটি থেকে এখনও কিচকান্ডি বের হয়নি। যদি এমনটাই হয় তাহলে বাইরে কে? আর এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। বিভূতি যেহেতু ভূত প্রেত বিশ্বাস করে না, তাই সে মাটির কলসিটি নিয়ে মজা করতে থাকে। কিন্তু হঠাৎই তার হাত থেকে কলসিটি পড়ে ভেঙে যায়। তারপর তার ভিতর থেকে বের হয় একটি হাড়। এতে চিরাঞ্জি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বিভূতি এসবে পাত্তা দেয় না। সে বলে কলসির ভিতরে কিংবা বাইরে কোথাও কিচকান্ডি নেই, যা আছে শুধুমাত্র অন্ধবিশ্বাস। আর মঞ্জু আসলে অ্যাবনর্মাল ছিল, যার ফায়দা তাদের বাবা তুলেছে। এসব বলে বিভূতি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বিভূতিকে দেখি তার বাবার ছবির সাথে একা একা কথা বলছে। সে তার বাবার উদ্দেশ্যে বলে যে সে মারা যাওয়ার সময় চিরঞ্জির মাথায় যে অন্ধবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল তা যেন সে যে কোনো মূল্যে দূর করে দেয়, তা না হলে এর জন্য চিরঞ্জি একদিন অনেক কষ্ট পাবে। তারপর চিরঞ্জি এসে তার বাবার বই পড়ে বলে যে সেই মাটির কলস থেকে বিভূতি কিচকান্ডিকে বের করে ফেলেছে, কিন্তু বিভূতি এই কথায় কোনো পাত্তা দেয় না। অন্যদিকে মায়ার পোষা কুকুর, যার নাম ছিল শঙ্কু, সে জঙ্গল থেকে একটি হাড় নিয়ে বাড়ির ভিতরে যায়। তারপর শঙ্কু সেই হাড়টি মায়ার বিছানার নিচে রেখে বের হয়ে যায়। তারপর মায়া দেখে তার খাটটি হঠাৎ করেই শূন্যে ভাসছে। এতে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে তারপর দুই ভাইকে ডেকে সব ঘটনা বলে। বিভূতি যেহেতু বিশ্বাস করে না, তাই এগুলো নিয়ে মজা করতে থাকে। তারপর মায়া তাদের বলে তার খাটের নিচটা দেখতে। তারপর মায়ার ঘরে গিয়ে চিরঞ্জি খাটের নিচে সেই হাড়টি খুঁজে পায়। সে এর জন্য বিভূতিকে দোষারোপ করে, কিন্তু বিভূতি বলে আমি আসার আগেও এই অঞ্চলে অনেক কিছু ঘটেছে। তারপর চিরঞ্জি শুদ্ধকরণ মন্ত্র পড়তে থাকে। তারপর আমরা দেখতে পাই বিভূতির পেছনে অদ্ভুত কিছু একটা এগিয়ে আসছে, কিন্তু সেটি বিভূতির কোনো ক্ষতি করার আগেই চিরঞ্জি মন্ত্রটি শেষ করে। পরে সেই অদ্ভুত জিনিসটি চলে যায়, কিন্তু সেই অদ্ভুত জিনিসটি তারা কেউই দেখেনি। তারপর চিরঞ্জি মন্ত্র শেষ করে সেখানে একটি মন্ত্র করা পুতুল ঝুলিয়ে দেয়। তারপর তারা মায়াকে গিয়ে বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে। পরের দিন পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে তাদের মন্ত্রের শক্তি অনেকটা বেড়ে যাবে এবং কিচকান্ডির শক্তি কমে যাবে। তাই তারা পূর্ণিমার রাতে কিচকান্ডিকে বন্দি করার চেষ্টা করবে। তারপর তারা সেখান থেকে চলে আসে, কিন্তু তার এসব কথা শুনে বিভূতি অনেক রাগ হয়ে যায়, কারণ সে আরও কিছুদিন সেখানে থাকতে চেয়েছিল যাতে সে আরও অনেক বেশি টাকা কামাতে পারে। আর বিভূতি বলে যেখানে কিচকান্ডি বলে কিছু নেই, সেখানে চিরঞ্জি কিচকান্ডিকে কোথায় পাবে? তখন চিরঞ্জি বলে এই কেসটির হেড হলাম আমি বলেছি পুজো হবে মানে হবে। তারপর হঠাৎ বিভূতি পেছনে একটি শব্দ শুনে সেখানে এগিয়ে যায়। সে দেখে একজন মই দিয়ে উপরে উঠছে, আর সে মায়াকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বিভূতি সেখানে মই টান দিয়ে সেই ভূতকে ফেলে দেয়। তখন সেই ভূত একটি সাইকেল নিয়ে ছুটে পালাতে শুরু করে। বিভূতি সেই ভূতের পিছনে পিছনে যায় আর তাকে হাতে নাতে ধরে। বিভূতি তাকে দেখে অবাক হয়, কারণ এটা আর কেউ নয়, এটা সেই ম্যানেজার হরি। বিভূতি বলে তুমি কেন তোমার ম্যাডামকে ভয় দেখাচ্ছিলে? সে বলে আমি কণিকা ম্যাডামের কথা মতো সব করেছি। তারপর বিভূতি হরিকে বলে কণিকাকে ডেকে আনতে। তারপর কণিকা এসে হরিকে অনেক বকাঝকা করে কাজটি ঠিকমতো করতে না পারার জন্য। আসলে কণিকা মায়াসহ সবাইকে ভয় দেখাতে চেয়েছিল, যাতে ভয় পেয়ে মায়া সব কিছু বিক্রি করে লন্ডন চলে যায়, কারণ কণিকা এখানে থাকতে চায় না। তারপর বিভূতি বলে সে কণিকার সাথে কাজ করতে রাজি। কণিকা যদি তাকে 20 লক্ষ টাকা দেয় তাহলে সে সবাইকে এমন ভয় দেখাবে যে সবাই একদিনেই পালিয়ে যাবে। তারপর তার প্রস্তাবে কণিকা রাজি হয়ে যায়। অন্যদিকে চিরঞ্জি কালকে কিচকান্ডিকে তাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার কাঁধ নড়তে থাকে, তখন সে তার আশেপাশে ভয়ঙ্কর কিছু অনুভব করে। তারপর আমরা দেখি মায়া যখন তার ঘরে ঘুমাচ্ছিল, তখন সে তার ঘরে কিছু একটার উপস্থিতি টের পায়। তারপর ঘুমের মধ্যে তার মুখে ফোঁটা ফোঁটা তরল পড়তে থাকে। চোখ খুলেই সে তার উপরে এক ভয়ঙ্কর অবয়ব দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে প্রচণ্ড চিৎকার করে ওঠে। পরের দিন সকালে তারা দুই ভাই তাদের দুই বোনকে সাহায্য করার জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিতে থাকে। বিভূতি এসে এখানে চিরঞ্জিকে মিথ্যা বলে যে সে কিচকান্ডিকে তাড়ানোর জন্য কাজ করবে, কিন্তু তার আসল পরিকল্পনা ছিল অন্য কিছু, সেটা চিরঞ্জি জানতো না। তারপর চিরঞ্জি তার ভাইয়ের পরিবর্তন দেখে অনেক খুশি হয়ে যায়। সন্ধ্যাবেলা চিরঞ্জি পূজা করার জন্য সব কিছু তৈরি করে তার কাজের জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে বিভূতিও হরিকে কিচকান্ডি সাজিয়ে তার কাজের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে দইয়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে সেই দই চিরঞ্জিকে খাওয়ায়, যাতে চিরঞ্জি বিভূতির কাজে বাধা না দিতে পারে। অন্যদিকে গ্রামের সবাই চিরঞ্জির পূজা দেখতে চলে আসে।
তারা বিশ্বাস করে যে চিরঞ্জি তাদের আজ এই বিপদ থেকে রক্ষা করবে। সেখানে কণিকাও ছিল। সে বসে বসে ভাবছে আজই তার লন্ডনে যাওয়া ফাইনাল হবে। তারপর চিরঞ্জি মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু ওষুধের প্রভাব শুরু হওয়াতে সে ঠিক করে মন্ত্র পড়তে পারে না। অন্যদিকে কণিকা স্পিকারে ভূতের হাসি চালিয়ে দেয়। সেটা শুনে আশেপাশের মানুষেরা অনেক ভয় পেয়ে যায়। বিভূতি বলে কেউ যাতে কোনো রকম শব্দ না করে, কারণ কিচকান্ডি চলে এসেছে। চিরঞ্জি বিভূতিকে বলে তার মাথা ঘুরাচ্ছে, কিন্তু বিভূতি বলে সে অনেক চাপে আছে, তাই এমন হচ্ছে। তাকে তার কাজ চালিয়ে যেতে বলে। অন্যদিকে বিভূতির ইশারায় কণিকা সেখানে থাকা লণ্ঠনগুলো ভাঙতে থাকে। একটা সময় চিরঞ্জি সেই ওষুধের ইফেক্টে মাথা ঘুরে পড়ে যায়। বিভূতি তখন চিৎকার করে আর বলে যে কিচকান্ডি তার ভাইকে মেরে ফেলেছে। তখন হরি ভূত সেজে রশি দিয়ে উপরে ভাসতে থাকে। সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর বিভূতি সবাইকে বলে এই আত্মা তার ভাইয়ের মতো শক্তিশালী তান্ত্রিককে মেরে ফেলেছে। এই আত্মা অনেক শক্তিশালী, তাই সবাই যদি বাঁচতে চায় তাহলে যেন এই এলাকা থেকে পালিয়ে যায়। কণিকা তখন চিৎকার করে পালিয়ে যেতে থাকে, আর তার পেছনে সব গ্রামবাসীও। আর সেই রাতেই সেই এলাকার মানুষ গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। অন্যদিকে বাড়িতে একা থাকা মায়া আসল কিচকান্ডির কবলে পড়ে। কিচকান্ডি মায়াকে আক্রমণ করে। মায়া অনেক পালানোর চেষ্টা করে, সবাইকে ডাকে, কিন্তু তখন কেউ বাড়িতে ছিল না। তারপর কিচকান্ডি মায়াকে পজেস্ট করতে শুরু করে। তার চোখগুলো ভয়ানক লাল হয়ে যায়। তাকে পুরোপুরি পজেস্ট করে ফেলে কিচকান্ডি। অন্যদিকে কাজ শেষ করে বিভূতি চলে যায় কণিকার কাছে টাকা চাইতে, কারণ সে চাইছিল চিরঞ্জি জেগে ওঠার আগেই টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। কিন্তু কণিকা টাকা না দিয়ে তাকে নানান রকম কথা বলে ভোলানোর চেষ্টা করে। বিভূতি তাকে বলে তাড়াতাড়ি টাকা দিতে, কিন্তু কণিকা সময় নষ্ট করতে থাকে। তখন বিভূতি বুঝতে পারে যে তার কাছে আসলে টাকা নেই। তখন বিভূতি বলে আমি বলে দিব যে তুমি তোমার বোনের সাথে ধোঁকাবাজি করেছো। তখন কণিকা বলে তাহলে আমিও বলে দিব যে তুমি খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তোমার ভাইয়ের সাথে ধোঁকাবাজি করেছো। এই কথা চিরঞ্জি পেছন থেকে শুনে ফেলে। বিভূতি তার ভাইকে শান্ত হতে বলে, কিন্তু তার ভাই তার কলার চেপে ধরে। তখন হঠাৎই চলে আসে সেরিলাল। তারপর সেরিলাল তাদের দুজনকে অ্যারেস্ট করে তার সাথে নিয়ে যায়। তখন বিভূতি বলে এত বড় বড় অপরাধী থাকতে সেরিলাল কেন তাদের ধরেছে। তখন সেরিলাল বলে যে তাদের বাবার পাপের প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। তাদের বাবা মানে উল্লাট বাবার অপরাধ ছিল যে সে সেরিলালের সাথে একটি ছাগলের বিয়ে দিয়েছিল। কারণ ছিল যাতে করে সেরিলাল খারাপ নজর থেকে বাঁচতে পারে। তখন চিরঞ্জি বলে এটা তো ভালো কাজ করেছে, কিন্তু সেরিলাল অনেক রেগে যায়, কারণ একটি ছাগলের সাথে পুরো গ্রামের সামনে বিয়ে দেয়া মানে এটি তার জন্য অনেক অপমানের ব্যাপার। সেরিলাল কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল, হঠাৎই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। তারপর বিভূতি বলে এখন তাদের দ্রুত পালানো দরকার। চিরঞ্জি বিভূতিকে বলে সে এখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু চিরঞ্জি এখন সেই গ্রামে ফিরে যাবে, কারণ গ্রামের সবাইকে রক্ষা করার দায়িত্ব তার। এরপর তাদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, আর বিভূতি চিরঞ্জিকে একটা থাপ্পড় মারে। তারপর তারা দুই ভাই দুই দিকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি কণিকা হরিকে বলছিল তাড়াতাড়ি সেই বাগান বিক্রির ব্যবস্থা করতে। তারপর তারা একটি শব্দ শুনে সামনের দিকে এগিয়ে যায়, আর তারা দেখে যে মায়া নিজের মাথা নিজে দরজায় বাড়ি দিচ্ছে। তারপর মায়া তাদের দিকে তাকালেই মায়ার ভয়ানক চেহারা দেখেই তারা অনেক ভয় পেয়ে যায়। এরপর দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি বিভূতি স্টেশনের রাস্তা খুঁজছিল। হঠাৎ করে সে জঙ্গলে সেই তিতলি নামের মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তিতলিকে তার সাথে নিয়ে যায়। এমন সময় সেরিলাল সামনে চলে আসে। সেরিলাল তখন গুলি করতে যাবে, কিন্তু বিভূতি না করে গুলি করতে, কারণ বাচ্চাটির গায়ে গুলি লাগতে পারে। কিন্তু সেরিলাল দেখে কোনো বাচ্চাই সেখানে নেই। বিভূতিও দেখে তিতলি আর তার কাঁধে নেই, কিন্তু হঠাৎই তিতলিকে সেরিলালের কাঁধে দেখা যায়। তখন তিতলি সেরিলালের পিস্তল নিয়ে উল্টাপাল্টা গুলি করতে শুরু করে, আর সেরিলাল অজ্ঞান হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে তিতলি আসলে কোনো মানুষ নয়, সে আসলে একটি আত্মা। এসব দেখার পর বিভূতি এসবে বিশ্বাস করতে শুরু করে। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যেতে থাকে। অন্যদিকে চিরঞ্জি যখন সেই গ্রামে এসে পৌঁছায়, তখন গ্রামের মানুষ চিরঞ্জিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা সবাই জানতো চিরঞ্জি মারা গিয়েছে। তারা ভয়ে পালাতে শুরু করে। তারপর চিরঞ্জি তার বাবা মানে উল্লাট বাবার কাছে সাহায্য চাইতে থাকে। সেই সময় বিভূতি চিৎকার করতে করতে সেখানে চলে আসে আর বলে ভূত আসলেই আছে। সে বলে যতবার চিরঞ্জির কাঁধ একা একা লাফাতে দেখেছে, তখন সে প্রতিবারই ভূত দেখেছে, কিন্তু ততবারই সে সেগুলোকে মানুষ মনে করে এড়িয়ে গিয়েছে। এখানে একটা ব্যাপার হলো বিভূতি ভূত দেখতে পারে, ঠিক যেমনটা চিরঞ্জি ভূত অনুভব করতে পারে। আর ওই সময়ই চিরঞ্জির কাঁধ কাঁপতে শুরু করে, আর বিভূতি বলে আশেপাশে নিশ্চয়ই কোনো আত্মা আছে। তখন আমরা দেখি কণিকা আর হরি মায়ার কাছ থেকে পালাচ্ছিল,
কিন্তু মায়া এসে হরিকে টেনে নিয়ে যায়। সেখানে এসে বিভূতি আর চিরঞ্জি কণিকাকে খুঁজে পায়। কণিকা তখন তাদের সব কিছু বলে আর বলে যে তাড়াতাড়ি মায়ার শরীর থেকে কিচকান্ডিকে বের করতে। তখন বিভূতি বলে তাদের বাবার নিয়মে কিচকান্ডিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। চিরঞ্জি বলে ব্যাপারটা এতটা সহজ নয়, এখন যদি আমরা কিচকান্ডিকে তাড়াতে যাই তাহলে মঞ্জুর মতো অবস্থা হবে মায়ার। তারপর তারা মায়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন তারা শব্দ শুনে ভাবে মায়া চলে এসেছে। তখন চিরঞ্জি মন্ত্র পড়তে থাকে, কিন্তু তারা দেখে সেরিলাল এসেছে। তার পেছনে মায়া দেয়াল বেয়ে নামছিল। মায়া সেরিলালকে শূন্যে তুলে ফেলে আর শূন্যে তুলে আশ্রে ফেলে দেয়। তারপর চিরঞ্জিকেও ছুঁড়ে ফেলে দেয়। চিরঞ্জি বলে মায়া পুরোপুরি কিচকান্ডির বশে চলে এসেছে। চিরঞ্জি তার কাছে গিয়ে মন্ত্র পড়তে থাকে, কিন্তু মায়া তার গলা টিপে ধরে ছুঁড়ে ফেলে দেয়। তখন চিরঞ্জি অজ্ঞান হয়ে যায়। তারপর ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যায় বিভূতি, কিন্তু মায়া বিভূতি আর কণিকার উপর আক্রমণ করে। তখন তারা পালিয়ে যায়। কণিকা মায়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়া তো আর তখন আসল মায়া ছিল না। মায়া শূন্যে তুলে বিভূতির গলা চেপে ধরে। তখন বিভূতি তার ভাইয়ের নাম ধরে চিৎকার করে। তখন চিরঞ্জির জ্ঞান ফিরে আসে। সে তার বাবার বইটি খুঁজতে থাকে, কারণ বইটি ছাড়া সে কিচ্ছুই করতে পারবে না, কারণ তার কোনো মন্ত্র মুখস্থ নেই। একথা শুনে বিভূতি বলে বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে আসতে এবং তার যা মনে আছে তাই পড়তে। চিরঞ্জি সেটাই করতে থাকে আর মায়া হঠাৎই থেমে যায়। তখন চিরঞ্জি সাহস পেয়ে তার মনে থাকা মন্ত্রগুলো জোরে জোরে পড়তে থাকে। তারপর মায়া আর সামনে এগোতে পারে না। একসময় মায়া অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মায়ার মুখের ভিতর থেকে এক ধরনের তরল পদার্থ বের হয় আর সে একেবারে ঠিক হয়ে যায়। বিভূতি তার ভাইয়ের প্রশংসা করতে থাকে কিচকান্ডিকে তাড়ানোর জন্য। তখন চিরঞ্জি বলে সে তাড়ায়নি, সে সেটিকে তার নিজের শরীরে ঢুকিয়ে নিয়েছে, কারণ সে আত্মা তাড়ানোর মন্ত্র ভুলে গিয়েছিল, কিন্তু আত্মা ট্রান্সফার করার মন্ত্র মনে ছিল। এখন তার ভিতরে কিচকান্ডি আছে। সে বলে আমি যেহেতু তান্ত্রিক তাই আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু তখনই আমরা জানতে পারি যে কিচকান্ডি চিরঞ্জির মধ্যে নয়, বিভূতির মধ্যে আছে। বিভূতি তখন চিরঞ্জিকে বলে সবাইকে নিয়ে পালিয়ে যেতে, কারণ সে পজেসড হয়ে যাচ্ছিল। সে হঠাৎই সবার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তারা সবাই দৌড়ে পালিয়ে যায়। মায়া আর কণিকা সেই রুম থেকে বের হলে চিরঞ্জি দরজা বন্ধ করে দেয় আর বলে সে তার ভাইকে ফেলে যাবে না। তারপর কণিকা আর মায়া হরিকে খুঁজে পায়, কিন্তু হঠাৎই মায়ার চোখের সামনে কাউকে আগুনে জ্বালানোর দৃশ্য আসে। সে আগেও আরও কয়েকবার এমন দৃশ্য দেখেছিল। মায়া কণিকাকে এই কথাটি বলতে চায়, কিন্তু কণিকা তার কথা শোনে না। অন্যদিকে বিভূতি চিরঞ্জিকে মেরেই ফেলেছিল। তখনই মায়া দৌড়ে আসে আর তিতলি বলে চিৎকার দেয়। তখনই বিভূতি থেমে যায়। মায়া তখন বলে কিচকান্ডি কাউকে মারতে চায় না, কারণ সে নিজেই বিপদে আছে, তাকে যেন চিরঞ্জি সাহায্য করে। চিরঞ্জি বিভূতিকে বলে সে যেন তার দুঃখ তাকে অনুভব করতে দেয়। চিরঞ্জি অনেকটা অনুভব করতে পেরেছিল। বিভূতি তখন একবারে থেমে যায় আর দৃশ্য চলে যায় অতীতে। তিতলি নামে সেই ছোট্ট মেয়েটিকে দেখা যায় যাকে বিভূতি দেখত। তিতলির মা ব্রিটিশ এক বাড়িতে কাজ করত। ব্রিটিশ একটি লোক তার মাকে খুব খারাপ নজরে দেখত। একদিন সেই লোকটি তার মার সাথে খারাপ কাজ করতে চাইলে তার মা তাকে আঘাত করে তাকে নিয়ে পালিয়ে যায়। সেই সময় লোকটি একটি বন্দুক নিয়ে আসে, কিন্তু তাকে মারে না। সে চাইলে তাকে গুলি করে মেরে ফেলতে পারত, কিন্তু সে তাকে আরও যন্ত্রণা দিয়ে মারতে চাইছিল। তারপর সেই ব্রিটিশ লোকটি গ্রামের সবাইকে ভুল বোঝায়, সবাইকে বলে যে তিতলির মা কালো জাদু করে। কিন্তু গ্রামের লোকেরা যাচাই করে না যে আসলে ব্রিটিশ লোকটি কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। তারপর সেই লোকেরা সবাই মিলে তিতলির মাকে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর আগ পর্যন্ত তিতলির মা তিতলিকে খুঁজে বেড়াচ্ছিল। সে এখনও তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এই সব কিছু অনুভব করার পর চিরঞ্জি বলে সে জানে তিতলি কোথায় আছে। তারা সবাই গিয়ে জঙ্গলে তিতলিকে খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে তাকে খুঁজে পায় না। তারপর চিরঞ্জি বিভূতির ভেতরে থাকা তিতলির মাকে বলে তার ডাকে তিতলি নিশ্চয়ই সাড়া দিবে। এরপর তিতলির মা তিতলিকে ডাক দেয়। তারপর একটি গাছের পেছন থেকে তিতলি বেরিয়ে আসে। এই গাছটার এখানেই ওই ব্রিটিশ লোকটি তিতলিকে গুলি করে মেরেছিল। তারপর মা মেয়েকে জড়িয়ে ধরে বিভূতির শরীর থেকে দুজনের আত্মা বেরিয়ে চলে যায়। তারপর সেরিলাল সেখানে এসে বলে যে তারা হলো ভূত পুলিশ। সেরিলাল দুই ভাইয়ের ভক্ত হয়ে গিয়েছে। এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।